Hey guys, welcome back to Note Study. This is your educator অরিন্দম দত্ত। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজমকে নিয়ে, যেটা কিন্তু হচ্ছে মার্কসিজমের পার্ট 2 এর ভিডিওর মধ্যে পড়ছে আমাদের। ওকে, তো আমরা কিন্তু আগের ভিডিওতে দেখেছিলাম যে দ্বন্দ্বমূলক বস্তুবাদ জিনিসটা কি, এবং হেগেলের দ্বন্দ্বমূলক ভাববাদ কি সেটাও কিন্তু আমি আলোচনা করেছি। তো এই যে ভিডিওটা, এখানে কিন্তু আমি আলোচনা করব হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম নিয়ে। তো চলো, উইথাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস স্টার্ট। দেখো, ঐতিহাসিক বস্তুবাদ, মার্কসের যে মূল সূত্রগুলো আছে, যার মধ্যে দ্বন্দ্বমূলক বস্তুবাদ পড়ছে, শ্রেণী সংগ্রাম পড়ছে, রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব পড়ছে, বিপ্লবের তত্ত্ব পড়ছে, তো তার মধ্যে কিন্তু একটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে, যেটা কি না, ঐতিহাসিক বস্তুবাদ। তো এখানে মার্কস উল্লেখ করছেন মূল কাঠামো এবং সরি মার্কস কিন্তু এখানে উল্লেখ করছেন কি না, মূল কাঠামো এবং উপরি কাঠামো। কি এই মূল কাঠামো এবং এই উপরি কাঠামোটাও বা কি, রাইট? তো চলো দেখে নেওয়া যাক। দেখ কি বলছে, যে মার্কস বলছেন যে রাজনীতি, ধর্ম, দর্শন প্রভৃতি চিন্তাধারা নয়, সমাজের মূল কাঠামো বা বুনিয়াদ হলো অর্থনৈতিক ব্যবস্থা, আর এই বুনিয়াদের উপর গড়ে ওঠে ধর্ম, নৈতিকতা, আইন, রাজনৈতিক প্রতিষ্ঠান ইত্যাদি উপরি কাঠামো। দেখো মার্কস এখানে কি বলছে, দেখো মার্কস কিন্তু অর্থনৈতিক ব্যবস্থাকে প্রচুর গুরুত্ব দিয়েছেন। তিনি বলছেন যে অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে সব, এবং এই অর্থনৈতিক ব্যবস্থার উপর ভিত্তি করেই কিন্তু এই সমস্ত ধর্ম, নৈতিকতা, আইন, রাজনৈতিক প্রতিষ্ঠান এরা কিন্তু চালিত হয়, রাইট? তো এইবার দেখে নেব যে এই যে মূল কাঠামো, ওকে, এই যে মূল কাঠামো আর এই যে উপরি কাঠামো, এটাকে একটু ভালোভাবে ডিসকাস করব। তো মার্কস কিন্তু বলছেন মূল কাঠামোকে তার বেস, আর এটা কিন্তু হচ্ছে সুপারস্ট্রাকচার। দেখো, তো এই বেস হচ্ছে কি না, ইকোনমি। ইকোনমি হচ্ছে বেস, আর এই ইকোনমিকে বেস করেই কিন্তু ওই ধর্ম, আইন, রাষ্ট্র এরা কিন্তু পরিচালিত হয়। তো কিভাবে ইকোনমি ধর্ম, রাষ্ট্র এবং আইনকে নিয়ন্ত্রণ করছে, এইটা আমরা এবার দেখব, রাইট? তো আইন, দেখো কিভাবে অর্থনৈতিক ব্যবস্থা, যদি মনে হয় যে অর্থনৈতিক ব্যবস্থা বললে বুঝতে অসুবিধা হচ্ছে, ধরে নাও টাকা বা অর্থ। অর্থনৈতিক ব্যবস্থা বলতে মাথার মধ্যে ধরে রাখো টাকা বা অর্থ, যার কাছে পয়সা আছে সে ধনী ব্যক্তি, দ্যাট মিনস টাকা বা অর্থ। তো আইনকে কিভাবে নিয়ন্ত্রণ করছে, একটা সিম্পল জাস্ট আমি এক্সাম্পল দেবো। দেখো আমাদের বিশ্বের কিছু ধনী দেশ, লাইক লাইক রাশিয়া, ইউএস, ফ্রান্স, ইংল্যান্ড, এই সমস্ত যে দেশগুলো রয়েছে, সেখানে তুমি দেখতে পারবে কি যে সেখানে কিন্তু আইনি ব্যবস্থা যথেষ্ট ভালো, সেখানে আইনের শাসন রয়েছে, সেখানে কিন্তু অন্যান্য দেশের তুলনায় অত্যাচার বা শোষণ কিন্তু অনেকটাই কম। ওকে, তো তার মানে কি, যে এখানে প্রশাসন কিন্তু তৎপর, প্রশাসনিক ব্যবস্থা কিন্তু এখানে ঠিক মতো হবে কাজ হচ্ছে, কারণ এখানে আইনের শাসন রয়েছে, এবং এই আইনের শাসন এখানে রয়েছে, তার কারণ কিন্তু হচ্ছে একটাই, যে সেখানে অর্থনৈতিক ব্যবস্থা কিন্তু যথেষ্ট শক্তিশালী, রাইট? এইবার আমি উদাহরণ দেব সেই সমস্ত কিছু দেশের। দেখো পাকিস্তান রয়েছে, সোমালিয়া রয়েছে, এবং আফ্রিকান কিছু কান্ট্রি রয়েছে, এছাড়াও আমাদের এশিয়ার মধ্যেও কিন্তু আরো অনেক দেশ রয়েছে যারা কিন্তু অর্থনৈতিক দিক থেকে এখনো অনেক পিছিয়ে রয়েছে। তো সেই সমস্ত দেশে তুমি যদি যাও, তুমি দেখতে পারবে কি সেখানে আইনি ব্যবস্থাও কিন্তু দুর্বল, সেখানে টেরোরিস্ট অ্যাটাক হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে, সেখানে কিন্তু বম ব্লাস্টিং হচ্ছে, সমস্ত টেরোরিস্ট অ্যাটাক কিন্তু সেই সমস্ত দেশ থেকেই কিন্তু কন্ডাক্ট করা হচ্ছে। তাই জন্য এখানে আমরা বুঝতে পারছি যে অর্থনৈতিক ব্যবস্থা কতটা ইম্পর্টেন্ট আইনি ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য, রাইট? তো এটা আমরা বুঝতে পারলাম। এইবার দেখবো আমরা ধর্ম। দেখো ধর্ম সম্পর্কে মার্কস কি বলছে,
এখানে আমি কোনো পার্টিকুলার ধর্মকে নিয়ে আলোচনা করছি না, বা যে হিন্দু ধর্ম খারাপ বা মুসলিম ধর্ম খারাপ বা এই ধর্ম খারাপ বা সেই ধর্ম খারাপ। এখানে আমি আলোচনা করব যে ধর্মের মধ্যে যে সমস্ত বিভেদগুলো রয়েছে সেগুলো কি করে অর্থনীতির সাথে রিলেটেড, সেটাকে আমি দেখাবো একবার এই এক্সাম্পলের মাধ্যমে। তো কি এক্সাম্পল দেবো আমি? ধরো আমি হিন্দু ধর্মকে নিয়ে আলোচনা করছি, ওকে। তো সেক্ষেত্রে আমি কি দেখব, যে এখানে কিন্তু আমাদের ধর্মের মধ্যে কি আছে না, কিছু জাতি ভেদ প্রথা রয়েছে, সেখানে ক্লাস ডিভিশন করা আছে জাতের ভিত্তিতে, রাইট। এবং আমরা কিন্তু মাঝে মাঝে এরকমটা দেখতে পাই যে কিছু উঁচু বর্ণের মানুষ নিচু বর্ণের মানুষের উপরে অত্যাচার করেছে, শোষণ করছে, ওকে, তাদেরকে হেনস্থা করছে। তো এই যে সমস্ত উদাহরণগুলো আমরা নিউজ চ্যানেলে দেখতে পাই, এই সমস্ত নিউজ চ্যানেলে যখন দেখার সময় আমরা কিন্তু একটা জিনিসকে মিস করে যাই। সেটা কি? সেটা হচ্ছে কিন্তু যে এই সমস্ত মানুষ যারা অত্যাচারিত হচ্ছে তারা কিন্তু অর্থনৈতিক দিক থেকেও যথেষ্ট দুর্বল, তারা কিন্তু খুব গরিব টাইপের মানুষ হন। তুমি কখনোই দেখবে না একজন কোটিপতি মানুষ বা একজন ধনী ব্যক্তি, হতে পারে সে একজন আদিবাসী গোষ্ঠীর, তাকে শোষণ করা হয়েছে বা হেনস্থা করা হয়েছে কিসের নামে? ধর্মের ভিত্তিতে বা তার জাতের ভিত্তিতে, যে তুমি একজন নিচু জাত তাই তোমাকে হত্যা করছি আমরা, এটা কিন্তু কখনোই দেখবে না। অর্থাৎ যদি কারোর কাছে অর্থনৈতিক ফাউন্ডেশন থাকে, তার যদি টাকা পয়সার যথেষ্ট পরিমাণে থাকে, তাহলে কিন্তু তার উপরে অত্যাচার হয় না। অত্যাচার তার উপরেই হয় যার কাছে পয়সা নেই, যে গরিব, যার কাছে ক্ষমতা নেই। তো মার্কস তার সাম্যবাদের মাধ্যমে কিন্তু এটাই বলতে চেয়েছেন যে যদি এই অর্থের যে বন্টনটা সবার মধ্যে সমানভাবে থাকে, তাহলে কি হবে? কারোর কাছে অতিরিক্ত টাকা থাকবে না, যার ফলে কিন্তু সে তার প্রভাব প্রতিপত্তি খাটাতে পারবে না, বা অন্য কোনো মানুষের উপরেও কিন্তু সে অত্যাচার করতে পারবে না। তো এইভাবে কিন্তু ইকোনমি ধর্মের সাথে কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু কাজ করছে, রাইট। আশা করি তোমরা পেরেছো। এইবার আসছে রাষ্ট্রতে। দেখো রাষ্ট্রের ক্ষেত্রে আমরা কি দেখছি। দেখো মার্কস তো বলেইছে যে রাষ্ট্র কি না, রাষ্ট্র হচ্ছে কিন্তু পুঁজিপতি শ্রেণীর একটা মাধ্যম, যেই মাধ্যমকে ব্যবহার করছে পুঁজিপতি শ্রেণী কিসের জন্য না, শ্রমিক শ্রেণীকে শোষণ করে তাদের যাতে লাভ বেশি হয় সেটার জন্য। তাহলে রাষ্ট্র হচ্ছে কি? রাষ্ট্র হচ্ছে কিন্তু শ্রেণী শোষণের একটা যন্ত্র, এবং সেটাকে কিন্তু ব্যবহার করছে কারা? পুঁজিপতি শ্রেণীরা পুঁজিবাদী সমাজে, এবং শোষিত হচ্ছে কারা? শ্রমিক শ্রেণী বা লেবার ক্লাস, রাইট। তুমি যদি বর্তমানেও দেখো তাহলেও দেখতে পাবে যে সমস্ত ধনী বিত্তশালী মানুষরা আছেন তারা কিন্তু তাদের অর্থবলের মাধ্যমে কিন্তু রাষ্ট্র ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। তারা বিভিন্ন রাজনৈতিক পদ সামলান, এবং এই সমস্ত পদ সামলানোর মাধ্যমে তারা করেনটা কি? নিজেদের কিভাবে লাভ হবে তারা কিন্তু এটাকেই দেখেন, রাইট। তুমি দেখবে প্রচুর নেতা মন্ত্রী কিন্তু আছে যাদের বলতে গেলে সম্পত্তি আছে কোটি কোটি টাকার। তো এত টাকা থাকা সত্ত্বেও তারা কিন্তু আসছে কোথায়? রাজনীতির মধ্যে আসছে। কারণ কারণ তারা চাইছেন যে এই যে রাষ্ট্রযন্ত্রটা আছে এটাকে ব্যবহার করে আরো বেশি ধনী যাতে হওয়া যায়। তো অর্থনীতি কিন্তু এইভাবে রাষ্ট্রকেও নিয়ন্ত্রণ করছে, যেই কারণে কিন্তু মার্কস কিন্তু তার রাষ্ট্রের তত্ত্বতে এটা উল্লেখ করেছেন যে যখন আমরা পুরোপুরিভাবে কমিউনিজমকে সোশ্যালিজমকে অ্যাচিভ করে নেব, তখন আমরা কমিউনিজমে উন্নীত হব। আর কমিউনিজমে উন্নীত হয়ে গেলে কিন্তু আর রাষ্ট্রের প্রয়োজন পড়বে না, অর্থাৎ রাষ্ট্রের কিন্তু বিলুপ্তি ঘটবে। এটা কিন্তু বলছেন মার্কস তার রাষ্ট্রের তত্ত্বতে, ওকে। আচ্ছা, এইবার দেখবো আমরা মানব ইতিহাসের পরিবর্তনের কারণ। তো আমরা কি দেখতে পাচ্ছি? দেখো মানব সমাজের বিকাশের ইতিহাস হলো উৎপাদন ব্যবস্থার বিকাশের ইতিহাস। মানব সমাজের পরিবর্তনের মুখ্য কারণ উৎপাদন শক্তি এবং উৎপাদন সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব। তো এই যে উৎপাদন শক্তি আর এই উৎপাদন সম্পর্ক, এটা কি? এটা আগে একটু বুঝে নি, নাহলে কিন্তু আমরা সমাজের বিকাশ কিভাবে ঘটলো এটা কিন্তু আমরা বুঝতে পারবো না। তো মার্কস যেটা বলছেন, মার্কস কি বলছেন যে সমাজ কিন্তু
হঠাৎভাবে বিনা কারণেই চেঞ্জ হয়ে যায় না। সেখানে যতক্ষণ না এই উৎপাদন শক্তি এবং এই উৎপাদন সম্পর্কের মধ্যে ক্ল্যাশ না হচ্ছে, ততক্ষণ কিন্তু এই যে সমাজের বিকাশটা এটা কিন্তু হয় না। তাহলে আমরা এবার দেখব যে কি এই উৎপাদন ব্যবস্থা। দেখো, উৎপাদন ব্যবস্থা বলতে আমরা কি বোঝাচ্ছি? একটা ব্যবস্থা যেখানে মানুষ তার জীবিকা নির্বাহ করার জন্য কিছু না কিছু উৎপাদন করছে। একজন ব্যক্তি, ধরো সে একটা বিএমডাব্লিউ কোম্পানির ওনার, রাইট? সে একটা বিএমডাব্লিউ কোম্পানির ওনার, তাই তো? এবার সে কার ম্যানুফ্যাকচারিং করছে, কিন্তু কার ম্যানুফ্যাকচারিং করে সে অর্থ উপার্জন করছে, এবং সেই অর্থ উপার্জন করে তাকে কিছু না কিছু খেতে তো হচ্ছে, তাকেও তার জীবিকা নির্বাহ করতে হচ্ছে, তাকেও অন্যান্য জিনিস কিনতে হচ্ছে, রাইট? তাকে জামা কাপড় কিনতে হচ্ছে, তাকে ফোন ইউজ করতে হচ্ছে, তাকে তাকে খাবার কিনতে হচ্ছে। তো প্রত্যেকটা ব্যক্তি কিন্তু উৎপাদন ব্যবস্থার সাথে জড়িত রয়েছে। সেটা কার ম্যানুফ্যাকচারিং হোক, সফটওয়্যার ইন্ডাস্ট্রি হোক, ধান চাষ হোক, গম চাষ হোক, এনিথিং। একটা মানুষ যখন কোনো জায়গায় কাজ করতে যাচ্ছে, তার মানে কিন্তু সে একটা প্রোডাকশন করছে, সে কোনো না কিছু কিছু উৎপাদন করছে। হতে পারে সেটা কোনো সার্ভিস, হতে পারে সেটা কোনো ম্যাটেরিয়াল, এবং সেই উৎপাদনের মধ্য দিয়ে কিন্তু সে তার জীবিকা নির্বাহ করছে, রাইট? এইবার উৎপাদন শক্তি কারা? এই উৎপাদন শক্তি, উৎপাদন শক্তি হচ্ছে সেই সমস্ত শ্রমিক, তাদের শ্রম, যন্ত্রপাতি, কাঁচা মাল। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু হচ্ছে উৎপাদন শক্তি, যেগুলোকে ব্যবহার না করলে কিন্তু কোনো কিছু উৎপাদন হবে না। যদি একজন ব্যক্তি সে তার শ্রমকে ব্যবহার না করে, তাহলে কি উৎপাদন হবে? কিছুই উৎপাদন হবে না। এবার একজন শ্রমিক শুধুমাত্র শ্রম খরচ করলেই তো হবে না, তাকে উৎপাদন করার জন্য তার লাগবে কাঁচামাল, তার লাগবে যন্ত্রপাতি। তো এই সমস্ত কিছুই কিন্তু হচ্ছে উৎপাদন শক্তি। আর এই উৎপাদন সম্পর্কটা কি? এটা হচ্ছে প্রোডাকশনের রিলেশন, উৎপাদন সম্পর্ক। দেখো, আমরা কি দেখছি যে প্রত্যেকটা সমাজ ব্যবস্থা, সেটা দাস ব্যবস্থা হোক, সামন্ত ব্যবস্থা হোক, অথবা পুঁজিবাদী সমাজ হোক, সেখানে কিন্তু ডিভিশন রয়েছে। কিসের? না হয় দাস আর দাস মালিক, সামন্ত প্রভু আর হচ্ছে ভূমিদাস বা দাস, তুমি তাকে বলো না কেন। এবং পুঁজিবাদে কারা আসছে? মালিক শ্রেণী এবং শ্রমিক শ্রেণী। তো এরা কিন্তু হচ্ছে উৎপাদন সম্পর্ক, অর্থাৎ উৎপাদন ব্যবস্থাকে কেন্দ্র করে যে সম্পর্কটা তৈরি হচ্ছে সেটা কিন্তু হচ্ছে উৎপাদন সম্পর্ক। তো আমাদের পুঁজিবাদী সমাজে উৎপাদন সম্পর্কটা কি কি? না, এক তো হচ্ছে পুঁজিপতি মালিক এবং হচ্ছে সর্বহারা শ্রমিক। তো এরা কিন্তু হচ্ছে উৎপাদন সম্পর্ক। আচ্ছা, এইবার আসছি আমরা, এখানে কি দেখছি? না, humans are inevitably involved in productive relation which constitute our most decisive social relation। কি বলছে? যে মানুষ কিন্তু অনিবার্যভাবেই অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে কিসের মধ্যে? উৎপাদন সম্পর্কের মধ্যে, এবং যার ফলে কিন্তু তৈরি হচ্ছে সামাজিক যে সম্পর্ক, এটা কিন্তু তৈরি হচ্ছে। এরপর কি বলছে? এরপর বলছে যে this relation progress with the development of the productive forces। বলছে এই যে সম্পর্কটা, এই যে উৎপাদন সম্পর্কটা, এটার অগ্রগতি তখনই হচ্ছে যখন এই উৎপাদন শক্তির বিকাশ ঘটছে। They are largely determined by the division of labor which in turn tend to determine social class। আমরা কি দেখছি? উৎপাদন শক্তি যতক্ষণ বিকাশ না ঘটছে, আর এই উৎপাদন সম্পর্কের মধ্যে যতক্ষণ দ্বন্দ্ব না আসছে, ততক্ষণ কিন্তু সমাজের বিকাশ ঘটছে না। এটা কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে। তো কিভাবে এই উৎপাদন শক্তির বিকাশ ঘটে? দেখো, তুমি যদি এনশিয়েন্ট হিস্ট্রি বা মেডিয়েভেল হিস্ট্রিতে দেখো, তাহলে সেখানে তো কম্পিউটার ছিল না, সেখানে কম্পিউটার ছিল না, সেখানে সফটওয়্যার ইন্ডাস্ট্রি ছিল না, সেখানে বড় বড় ফ্যাক্টরি ছিল না, তাই তো? তো সেই সময়তেও উৎপাদন হতো, এখনো উৎপাদন হচ্ছে। সেই সময়তেও মানুষ জীবিকা নির্বাহ করছে, এখনো মানুষ জীবিকা নির্বাহ করছে। কিন্তু এই যে উৎপাদন শক্তি, এটা চেঞ্জ হয়েছে। কিরকম? না, শ্রমিক, আজকে আমরা ধরো আমরা আমাদের সমাজকে, সেখানে মানুষ বিভিন্ন
পেশার সাথে জড়িত রয়েছে, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার। তো আমরা আমাদেরকে ট্রেন করেছি কিসের জন্য? বিভিন্ন পরিস্থিতিতে বা বিভিন্ন পেশায় নিযুক্ত হওয়ার জন্য, তাই তো? তাহলে শ্রমিক কিন্তু নিজেকে স্কিলফুল করে তুলছে। এছাড়া শ্রমিক তার কাজ করার জন্য বর্তমানে কি পাচ্ছে? বিভিন্ন মেশিনস পাচ্ছে, বিভিন্ন কম্পিউটার পাচ্ছে, ওকে, ইন্টারনেট অ্যাক্সেস করতে পারছে। তো সেই সময় তো ইন্টারনেট ছিল না, সেই সময় তো আর কম্পিউটার ছিল না, কিন্তু সেই সময়তেও মানুষ কিন্তু উৎপাদন করেছে, জীবিকা নির্বাহ করেছে। এবং এই সময়তেও কিন্তু মানুষ উৎপাদন করছে এবং জীবিকা নির্বাহ করছে। কিন্তু চেঞ্জ কি হয়েছে? চেঞ্জ হয়েছে কিন্তু এই উৎপাদন শক্তিটা, অর্থাৎ কাঁচামালে আমাদের চেঞ্জ হয়েছে, যন্ত্রপাতি আমাদের চেঞ্জ হয়েছে, আমাদের কিন্তু যে সমস্ত শ্রমিক যারা কাজ করে তাদের মধ্যেও কিন্তু চেঞ্জ হয়েছে। ওকে, তারা স্কিলফুল হয়েছে, তারা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ করবে তারা তার প্রশিক্ষণ নিয়েছে, এবং এছাড়া অন্যান্য কাজে কিভাবে আমি আমার কাজকে ডেভেলপ করতে পারবো তার প্রশিক্ষণ নিয়েছে। তো এটার মাধ্যমে কি হয়েছে? উৎপাদন শক্তির বিকাশ ঘটেছে। আর এই উৎপাদন শক্তির বিকাশ ঘটেছে বলেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সমাজের এরকম পরিবর্তন হয়েছে। আর মেডিয়েভাল হিস্ট্রি থেকে কিন্তু আমরা মডার্ন হিস্ট্রিতে এসেছি, এবং সেখানে কিন্তু আমরা কি দেখছি না, সামন্ত সমাজ থেকে কিন্তু আমরা আসলাম পুঁজিবাদী সমাজে। এবং ঠিক এভাবেই কিন্তু আবারও উৎপাদন শক্তির বিকাশ ঘটবে, এবং এই উৎপাদন সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব আসবে, লাইক মালিক এবং যারা শ্রমিক আছে এদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হবে, এবং এই সৃষ্টির মাধ্যমেই কিন্তু সমাজ পরিবর্তন হবে। আচ্ছা, আর কি বলছে? যে এই যে জিনিসটা, এই যে আমাদের উৎপাদন চালিকা শক্তি আছে যেটা আমাদের, তো এটার পরিবর্তনের ফলে কি হচ্ছে? ডিভিশন অফ লেবার তৈরি হচ্ছে। অর্থাৎ শ্রমিকের মধ্যেও যে ডিভিশন সেটা কিন্তু তৈরি হচ্ছে। কিরকম? একজন ব্যক্তি সে একজন ডক্টর, একজন ব্যক্তি সে একটা কারখানায় কাজ করে। তো যে ব্যক্তি কারখানায় কাজ করে সে যেহেতু কম এফিশিয়েন্ট, সে যেহেতু কম লেখাপড়া শিখেছে, সে কারণে কি হচ্ছে? সে কম টাকা মাইনে পাচ্ছে। আর যে ডাক্তার বা যে ইঞ্জিনিয়ার সে তার মাথাকে বেশি খাটিয়েছে, সে বেশি পরিশ্রম করেছে, তাকে বেশি স্কিলফুল করেছে, যার ফলে কিন্তু সে বেশি অর্থ উপার্জন করছে। অর্থাৎ কি হচ্ছে না, শ্রমিকদের মধ্যেও কিন্তু ডিভিশন তৈরি হয়ে যাচ্ছে। আর এই শ্রমিকদের মধ্যে ডিভিশন তৈরি হওয়ার ফলে কি হচ্ছে? সমাজের মধ্যে ডিভিশন তৈরি হচ্ছে, যার ফলে মানুষের মধ্যে কিন্তু ডিভিশন তৈরি হয়ে যাচ্ছে। ফলে একজন ডাক্তার এবং একজন চাষির মধ্যেও কিন্তু ডিভিশন তৈরি হয়ে যাচ্ছে। দেখো, একজন ডাক্তার সে তার প্রফেশন কি? মানুষকে চিকিৎসা দেওয়া, রাইট? একজন চাষি তার প্রফেশনটা কি? তার প্রফেশনটা কিন্তু হচ্ছে ধান উৎপাদন করা বা খাদ্যশস্য উৎপাদন করা। তো দুজনেই কিন্তু উৎপাদন ব্যবস্থার সাথে জড়িত রয়েছে, একজন সার্ভিস প্রোভাইড করছে, একজন ম্যাটেরিয়ালকে উৎপাদন করছে। কিন্তু আমরা কি দেখছি? যে ডিভিশন অফ লেবার হয়ে যাওয়ার ফলে কিন্তু সোশ্যাল যে ক্লাস আছে আমাদের সেটাও কিন্তু ডিভাইড হয়ে যাচ্ছে। অর্থাৎ সমাজে কিন্তু ডাক্তারকে সম্মান দেওয়া হয় বেশি করে, বাট একজন চাষিকে সেই তুলনায় কিন্তু ততটা সম্মান দেওয়া হয় না। ওকে, এটা কিন্তু বুঝতে হবে। আচ্ছা, এইবার আমরা কি দেখছি? যে এভরি টাইপ অফ স্টেট, কি বলছে মার্কস এখানে? যে এভরি টাইপ অফ স্টেট ইজ এ পাওয়ারফুল ইনস্টিটিউশন অফ দ্য রুলিং ক্লাস। The state is an instrument which one class uses to secure its rule and enforce its preferred relation of production and its exploitation onto society. বলছে কি, রাষ্ট্র হচ্ছে একটা শক্তিশালী যন্ত্র, কাদের কাছে? না পুঁজিপতি শ্রেণীর কাছে। ওকে, যাকে ব্যবহার করে পুঁজিপতি শ্রেণী কি করছে? তাদের যে স্বার্থ সেটাকে সুরক্ষিত করছে, এবং তাদের স্বার্থের সাথে যে সমস্ত জিনিস জড়িত রয়েছে তাকেও তারা সুরক্ষিত রাখছে। এবং এই স্বার্থকে সুরক্ষিত রাখতে গিয়ে কি করছে? অন্যান্য ব্যক্তিকে তারা শোষণ করছে, মানে শ্রমিককে তারা শোষণ করছে। করছে কি? তারা অর্থ উপার্জন করছে, প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করছে। এটা কিন্তু মার্কস বলছে এখানে। আচ্ছা, এবার দেখবো এরপর আমরা দেখব যে সমাজের বিকাশের যে প্রত্যেকটা স্তর, ট্রাজেক্টরি অফ হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট, আমাদের যে ঐতিহাসিক বিবর্তন হলো, কিভাবে আমরা আজকে এই জায়গায় আসলাম, তার সায়েন্টিফিক ডেফিনেশন কিন্তু দিচ্ছে কে? না মার্কস। তো মার্কস কি বলছেন? মার্কস সমাজের যে বিবর্তনকে বিশ্লেষণ করতে গিয়ে তিনি কিন্তু কি করছেন? তিনি
চার পাঁচটা স্তরকে উল্লেখ করছেন। তিনি কি বলছেন দেখো, দ্য মেন মোডস অফ প্রোডাকশন দ্যাট মার্কস আইডেন্টিফাইড জেনারেলি ইনক্লুড প্রিমিটিভ কমিউনিজম, স্লেভ সোসাইটি, ফিউডালিজম, মার্কেটালিজম অ্যান্ড ক্যাপিটালিজম। তো কি বলছে, সমাজকে ভাগ করছে যে একটা আদিম যৌথ সমাজ ছিল আগে, প্রচুর আগে, তারপর সেখান থেকে আসলো কি দাস ব্যবস্থা, তারপর সেখান থেকে আসলো সামন্ত ব্যবস্থা, এবং তারপর কিন্তু আসলো পুঁজিবাদী ব্যবস্থা। ওকে, তো এটা কিন্তু মার্কস কিন্তু এইভাবে সমাজকে ডিভাইড করছে, যে সমাজ কিন্তু এইভাবে পরিবর্তন হতে হতে কিন্তু আজকে এই জায়গাতে এসছে। ওকে, এবং এখানে কি বলছে যে ইন ইচ অফ দি সোশ্যাল স্টেজেস পিপল ইন্টারাক্টেড উইথ নেচার অ্যান্ড প্রোডাকশন ইন ডিফারেন্ট ওয়েজ, এনি সারপ্লাস ফ্রম দ্যাট প্রোডাকশন ওয়াজ ডিস্ট্রিবিউটেড ডিফারেন্টলি অ্যাজ ওয়েল। ওকে, তো টু মার্কস ancient societies were based on ruling class of citizen। এখানে এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে যে মার্কস কি বলছেন, যে মার্কস কিন্তু এখানে সমাজকে এবার বিশ্লেষণ করতে শুরু করলেন একদম আদিম সমাজ থেকে বর্তমান সমাজ অবধি। তিনি বলছেন কি, যে আদিম যে সমাজটা আছে, যে প্রাচীন যে সমাজ রয়েছে, সেখানে কিন্তু কি দেখছি, যে একটা রুলিং ক্লাস, ওকে, একটা রুলিং ক্লাস রয়েছে, তারা কিন্তু শোষণ করছে কাদেরকে না, দাসদের শোষণ করছে। তারপরে আসছে দাস ব্যবস্থা, সেখানে দাস মালিক এবং দাস রয়েছে। তারপর সামন্ত ব্যবস্থা আসছে, জাস্ট একটু চেঞ্জ হয়ে গিয়ে সামন্ত প্রভু এবং ভূমিদাস। এবং তারপর কিন্তু আসছে ক্যাপিটালিজম, যেখানে কিন্তু আমরা কি দেখছি না, ক্যাপিটালিস্ট ক্লাস অর্থাৎ বুর্জোসিস বা বলতে গেলে বুর্জোয়া, যারা হচ্ছে বড়লোক শ্রেণীর মানুষ এবং ওয়ার্কিং ক্লাস, যারা হচ্ছে প্রোলেতারিয়েট বা যারা সর্বহারা, যারা শ্রমিক শ্রেণী। তো ফার্স্টে আমরা আলোচনা করবো প্রিমিটিভ কমিউনিজম নিয়ে, আদিম যৌথ সমাজ ব্যবস্থা। মার্কস বলছে যে আদিম যৌথ সমাজ ব্যবস্থায় মানুষের মধ্যে ভেদাভেদ ছিল না। মানুষের মধ্যে এই যে চেতনাটা, যে অর্থ আমার কাছে বেশি আছে, আমি তোকে শোষণ করব কারণ আমার কাছে প্রচুর অর্থ রয়েছে, তো এই যে চিন্তাটা কিন্তু সেই সময়তে মানুষের কাছে ছিল না। সেই সময়ের মানুষ কিরকম ছিল, সেই সময়ের মানুষ কিন্তু ছিল শিকারি করা মানুষ, অর্থাৎ শিকার করত, সে হান্টিং করত, ফল ফুল এ সমস্ত খেয়ে কিন্তু বেঁচে থাকতো। অর্থাৎ সেখানে কিন্তু সম্পত্তির সৃষ্টি হয়নি, মনে রাখতে হবে কিন্তু এই জায়গাটাকে। তখন কিন্তু সমাজে সম্পত্তির সৃষ্টি হয়নি। আজকের জন্য যেটুকু আমার খাবার লাগবে আমি সেইটুকু খাবার গ্যাদার করলাম এবং সবাই মিলে ভাগ করে খেলাম, যার ফলে কি হলো না, কারোর মধ্যে কিন্তু এই ধরনের কনসেপ্ট জন্মালো না যে আমাকে প্রচুর সম্পত্তি জমা করে রাখতে হবে, আবার কাল যখন আমার খিদে পাবে আমি কালকে আবার বেরোবো খাবারের সন্ধানে। তো এই সমাজে কিন্তু কোনো প্রকারের ক্লাস ডিভাইড, কোনো প্রকারের কিন্তু ক্লাস ডিভিশন ছিল না। ওকে, তো এই জন্য কিন্তু তো এই জন্য কিন্তু একে মার্কস বলছে কি, যে প্রিমিটিভ কমিউনিস্ট সোসাইটি, আদিম সাম্যবাদী সমাজ, এটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, কারণ সেই সময় কিন্তু কি বলছে, সোসাইটিজ জেনারেলি ডিড নট হ্যাভ আ স্টেট, প্রপার্টি, মানি নর সোশ্যাল ক্লাসেস। সেই সময় যেহেতু কারো কাছে সম্পত্তির যে কনসেপ্টটা সেটা গ্রো করেনি, অর্থ কি জিনিস সেই কনসেপ্ট গ্রো করেনি, যার ফলে কিন্তু সেই সময়তে ক্লাস ডিভিশন বা সোশ্যাল ক্লাসের ডিভিশনও কিন্তু ছিল না। ওকে, এটা কিন্তু মনে রাখতে হবে। সেই সময় মানুষ কিন্তু হান্টিং এবং গ্যাদারিং টাইপের ছিল, যারা শিকার করত এবং একসঙ্গে গুহার মধ্যে হোক বা অন্য কোনো জায়গায় আশ্রয় নিয়ে বসবাস করতো, এরকম কিন্তু মানুষ সেখানে ছিল। যেহেতু উদ্বৃত্ত সেখানে কোনো রকমের সম্পত্তি সৃষ্টি হয়নি, সারপ্লাস প্রপার্টি যাকে বলছি আমরা, সেই কারণে কিন্তু সেখানে কি হয়েছে, সেখানে কিন্তু কোনো প্রকারের শোষণও হয়নি। এরপর আমরা আসছি দাস ব্যবস্থা। দেখো দাস ব্যবস্থায় কি হলো, মানুষ আস্তে আস্তে ডেভেলপ করতে শুরু করলো, যেটা আমি বললাম যে উৎপাদন শক্তি মানুষের মধ্যে বুদ্ধি আসলো, সে নিজেকে স্কিলফুল করলো, সে চাষাবাদ কিভাবে করতে হবে তার পদ্ধতি শিখতে লাগলো, এবং যদি সে চাষাবাদ করতে যায় তার জন্য তার যন্ত্রপাতি কি কি লাগবে সেগুলোকেও কিন্তু তারা কি করলো, আস্তে আস্তে ডেভেলপ করতে লাগলো। তার ফলে কি হলো, এই যে উৎপাদন শক্তিটা এটা ডেভেলপড হলো, আর যখনই উৎপাদন শক্তি ডেভেলপড হয়ে গেল তখন কিন্তু সোসাইটি চেঞ্জ হয়ে গেল, এবং উৎপাদন ব্যবস্থা কিন্তু হয়ে গেল আদিম সাম্যবাদী সমাজ থেকে দাস ব্যবস্থা, যেখানে প্রপার্টি ক্রিয়েট হয়ে গেল। কারণ
যখন দেখতে পাচ্ছে একজন ব্যক্তি যে আমি চাষ করলে আমার বছরের একবারের যে খাদ্যের প্রয়োজন সেটা আমি একসাথে কিন্তু উৎপাদন করতে পারছি, যার ফলে কি হচ্ছে আমাকে প্রত্যেকদিন খাবারের সন্ধানে বেরোতে হচ্ছে না। ওকে, তো এটার ফলে কি হলো, একটা প্রপার্টি ক্রিয়েট হয়ে গেল যে এটা আমার প্রপার্টি, যে আমি চাষ করেছি এটা আমার প্রপার্টি। ওকে, তো এই যখনই প্রপার্টি ক্রিয়েট হয়ে গেল না, তখনই কিন্তু তৈরি হয়ে গেল ক্লাস ডিভিশন, যার ফলে কিন্তু যাদের কাছে প্রপার্টি চলে আসলো তারা হয়ে গেল দাস মালিক, আর যাদের কাছে প্রপার্টি রইলো না তারা হয়ে গেল দাস। এবং এই দাসরা কিন্তু দাস মালিকের আন্ডারে কাজ করত, এবং বলতে গেলে কিন্তু তারা খুবই শোচনীয় জীবনযাপন পালন করত। যেটা এখানে বলা আছে যে এনশিয়েন্ট মোড অফ প্রোডাকশন slave society, the ancient mode of production were formed as productive forces advance। তো দাস ব্যবস্থা তখনই কিন্তু আসলো যখন কি হলো, এই যে মোড অফ প্রোডাকশন উৎপাদন ব্যবস্থার বিকাশ ঘটলো। কখন না, উৎপাদন শক্তির যখন বিকাশ ঘটলো তখনই কিন্তু এই উৎপাদন ব্যবস্থারও বিকাশ ঘটে গেল, নেমলি ডিউ টু এগ্রিকালচার, কারণ চাষাবাদ শুরু হয়ে গেল, এবং চাষাবাদ আরম্ভ হওয়া মাত্রই কিন্তু মানুষের মধ্যে প্রপার্টি কনসেপ্টটা গ্রো করে গেল, যার ফলে কি হলো, তৈরি হয়ে গেল ক্লাস ডিভিশন। তো সারপ্লাস ফ্রম এগ্রিকালচার ওয়াজ ডিস্ট্রিবিউটেড টু দ্য সিটিজেন হুইচ এক্সপ্লয়েটেড দ্য স্লেভস হু ওয়ার্ক দ্য ফিল্ড। যখনই এই চাষাবাদের ফলে উদ্বৃত্ত মূল্য তৈরি হলো বা উদ্বৃত্ত প্রপার্টি তৈরি হয়ে গেল, তখনই কিন্তু ডিভিশন তৈরি হয়ে গেল। ওকে, এরপরে আমরা আসছি আমাদের সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থাতে। আমাদের সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা, দেখো চেঞ্জ কিন্তু কিছুই হয়নি, জাস্ট দাস ব্যবস্থাতে যারা দাস মালিক ছিল তারাই কিন্তু সামন্ততান্ত্রিক সমাজে সামন্ত প্রভু হয়ে গেল, আর যারা দাস ছিল তারা হয়ে গেল ভূমিদাস। জাস্ট চেঞ্জ কিন্তু কিছুই হয়নি। আর এই যে সামন্ত প্রভুরা এরা কারা, এরা কিন্তু হচ্ছে বলতে গেলে বণিক সম্প্রদায়ের যারা ব্যবসা বাণিজ্য করতো, তো এর ফলে এদের কাছে টাকা থাকতো। এরা হচ্ছে জমিদার শ্রেণী, যাদের কাছে পয়সা রয়েছে, যাদের কাছে পয়সা রয়েছে। তো এর ফলে কিন্তু সমাজটা আবার ডিভাইড হয়ে গেল। ওকে, এবার এরপরে কি হলো, হঠাৎ করে কিন্তু উৎপাদন শক্তির মধ্যে বিকাশ ঘটতে আরম্ভ করলো, অর্থাৎ ফ্যাক্টরি শুরু হয়ে গেল, কারখানা আরম্ভ করলো, যন্ত্রপাতির বিকাশ ঘটলো, মানুষ কিভাবে কারখানায় কাজ করবে তার জন্য কিন্তু মানুষ নিজেকে ট্রেন করতে আরম্ভ করলো। তার ফলে কি হলো, উৎপাদন শক্তির বিকাশ ঘটলো। আর যখনই এই উৎপাদন শক্তির বিকাশটা ঘটলো তখনই কিন্তু সমাজ সামন্ততান্ত্রিক থেকে হয়ে গেল কোন সমাজ না, পুঁজিপতি সমাজ বা ক্যাপিটালিস্ট সোসাইটি। অর্থাৎ এখানে উৎপাদন ব্যবস্থা কিন্তু হচ্ছে ক্যাপিটালিস্ট অর্থাৎ পুঁজিবাদী। তো এই পুঁজিবাদী সমাজে কিন্তু কি হলো, সমাজ কিন্তু বিভক্ত হয়ে গেল কাদের মধ্যে না, পুঁজিপতি মালিক শ্রেণী এবং সর্বহারা যারা হচ্ছে শ্রমিক শ্রেণী, যাদের কাছে কিচ্ছু নেই। তো এরপরে কি হবে, এরপরে কিন্তু আমরা দেখব যে উদ্বৃত্ত মূল্যের শ্রম তত্ত্ব কি, তারপর দেখবো আমরা শ্রেণী সংগ্রাম কিভাবে হলো, বিপ্লব কিভাবে আসলো, বিপ্লবের শর্ত কি, রাষ্ট্র কি, রাষ্ট্র কিভাবে কাজ করছে, প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা এরপরে আলোচনা করব। তো এরপরে কিন্তু আমাদের মার্কস যেটা বলছেন যে এই যে পুঁজিবাদী সমাজ এর মধ্যে উৎপাদন শক্তির কিন্তু বিকাশ হচ্ছে, এবং এটা হতে হতে একটা সময় আসবে যখন কিন্তু এই উৎপাদন শক্তি এবং উৎপাদন সম্পর্ক অর্থাৎ মালিক এবং শ্রমিকের মধ্যে কিন্তু কলিশন তৈরি হবে, দ্বন্দ্ব তৈরি হবে। তার ফলে কিন্তু এই যে সমাজ ব্যবস্থাটা এটা পরিবর্তন কিন্তু হয়ে গিয়ে আসবে কি সোশ্যালিজম অর্থাৎ সমাজবাদী সমাজ। এবং যখন রাষ্ট্র সমাজবাদী সমাজকে স্থাপন করতে পুরোপুরিভাবে সক্ষম হবে তখনই কিন্তু আমরা সমাজবাদী সমাজকে অতিক্রম করে পৌঁছে যাব কমিউনিজমে অর্থাৎ সাম্যবাদী সমাজ ব্যবস্থাতে, এবং তখন কিন্তু আর রাষ্ট্রের প্রয়োজন পড়বে না। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, অ্যান্ড দিস ইজ দ্য এন্ড অফ মাই ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গড ব্লেস ইউ অল।